যে আশঙ্কার কথা এতদিন বলা হচ্ছিল শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিল। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক টাইম বোমাটি অবশেষে বিস্ফোরিত হয়েছে। গতকাল 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক হামলা শুরুর মাধ্যমে শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর এই যুদ্ধের দামামা বেজে উঠেছে। জবাবে বসে নেই ইরানও। তারাও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে। তেহরান থেকে শুরু করে তেল আবিব এমনকি উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতেও হামলার খবর আসছে। সবচেয়ে বড় খবরটি গতকালই এসেছে। ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে একে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে আখ্যা দিচ্ছেন। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বিস্তৃতির দিক থেকে এটি পুরো বিশ্বের জন্য একটি বৈশ্বিক মহাবিপর্যয়। আর এই ভয়ঙ্কর ঢেউয়ের সবচেয়ে বড় এবং নির্মম শিকার হতে যাচ্ছে বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির উন্নয়নশীল দেশগুলো। ভৌগোলিকভাবে বাংলাদেশ এই যুদ্ধক্ষেত্র থেকে হাজার মাইল দূরে হলেও বিশ্বায়নের এই যুগে এই যুদ্ধের আগুন আমাদের ঘরে এসে লাগবে। আক্ষরিক অর্থে এক সর্বনাশা বার্তা নিয়ে এসেছে এই যুদ্ধ। যুদ্ধ বলতে শুধু গোলাগুলি আর বোমাবর্ষণ নয়। আধুনিক বিশ্বের যুদ্ধ মানে হলো অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার খেলা। আর সেই খেলায় না থেকেও বাংলাদেশের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলো তৈরি পোশাক রপ্তানি বা আরএমজি খাত। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 84% আসে এই একটি মাত্র খাত থেকে। আর এই রপ্তানি বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় সুয়েজ খাল এবং ভূমধ্যসাগরীয় রুটের মাধ্যমে। কিন্তু আজ সরাসরি যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই লোহিত সাগর এবং সুয়েজ খাল অঞ্চল সম্পূর্ণ অনিরাপদ এবং কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বাণিজ্যিক রুটগুলো যে কোনো মুহূর্তে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এর ফলে বাংলাদেশি পণ্যবাহী জাহাজগুলোকে বাধ্য হয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ ঘুরে ইউরোপ বা আমেরিকায় পৌঁছাতে হবে। এতে একটি জাহাজের গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত 15 থেকে 20 দিন বেশি সময় লাগবে। পরিবহন খরচ ও ইন্স্যুরেন্স প্রিমিয়াম বহুগুণ বেড়ে যাবে রাতারাতি। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের দাম বেড়ে যাবে এবং প্রতিযোগিতা মার খাবে দেশ। অন্যদিকে চীন থেকে আসা কাঁচামাল পৌঁছাতেও দেরি হবে। ক্রেতারা সময় মতো পণ্য না পেলে চলমান ক্রয়াদেশ বাতিল করতে শুরু করবেন, যা দেশের তৈরি পোশাক খাতকে খাদের কিনারায় ছেড়ে দেবে। পোশাক খাত ধসে পড়া মানে লাখ লাখ শ্রমিকের বেকার হয়ে যাওয়া এবং পুরো দেশের অর্থনীতিতে এক ভয়াবহ স্থবিরতা নেমে আসা। জ্বালানি খাতের সংকট দেশের অর্থনীতির জন্য এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম। বাংলাদেশ তার জ্বালানি চাহিদার একটি বিশাল অংশ মেটায় আমদানির মাধ্যমে, যার অন্যতম হলো কাতার ও ওমান থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। কাতার থেকে এলএনজি পরিবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী হয়ে বাংলাদেশে আসতে হয়। যেহেতু ইরান সরাসরি এই যুদ্ধে আক্রান্ত এবং গতকাল তার আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তাই কাতার থেকে বাংলাদেশের এলএনজি আমদানি এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এবং বিপুল পরিমাণ এলএনজি এই পথে পরিবাহিত হয়। এই পথটি অবরুদ্ধ হয়ে পড়ায় কাতার থেকে বাংলাদেশের এলএনজি সরবরাহ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। এমনিতেই দেশে বর্তমানে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। গ্যাস না থাকার কারণে শিল্প কারখানার চাকা ঠিক মতো ঘুরছে না, বাসাবাড়িতে চুলা জ্বলছে না। এই পরিস্থিতিতে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে শিল্প কারখানার উৎপাদন সবকিছু মুখ থুবড়ে পড়বে। দেশ এক ভয়াবহ অন্ধকার এবং উৎপাদনহীনতার মধ্যে নিপতিত হবে। শুধু গ্যাস নয়, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামেও এই যুদ্ধের কারণে এক বিরাট উল্লম্ফন দেখা দিচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এই সর্বাত্মক যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে 120 থেকে $130 ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে। তেলের দাম এভাবে অস্বাভাবিক হারে বেড়ে গেলে বাংলাদেশের আমদানি ব্যয় আকাশচুম্বী হবে। সরকার বাধ্য হবে তেলের দাম বাড়াতে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের পরিবহন ও কৃষি খাতে। পরিবহন খরচ বেড়ে যাওয়ার মানে হলো বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া। কৃষি সেচে তেলের ব্যবহার থাকায় খাদ্য উৎপাদন খরচও বাড়বে। সব মিলিয়ে এক লাগামহীন মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে
দুর্বিষহ করে তুলবে। আয়ের কোনো বৃদ্ধি না ঘটলেও ব্যয়ের খাতা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, ফলে দারিদ্র্যের হার নতুন করে বাড়তে শুরু করবে, যা দেশের আর্থসামাজিক কাঠামোর জন্য এক অশনি সংকেত। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে ইসরায়েল ও ইরানের আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো শত শত ফ্লাইট বাতিল করেছে। এর ফলে ঢাকা থেকে ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফ্লাইট বাতিল বা ঘুরতি পথে বিমান চালনার কারণে যাত্রী পরিবহন ও কার্গো উভয় ক্ষেত্রেই সময় ও খরচ বিপুল পরিমাণে বেড়ে যাবে। এই যুদ্ধের প্রভাব বাংলাদেশের রেমিটেন্স বা প্রবাসী আয়ের উপর কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবলেও শিউরে উঠতে হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমানে অর্ধ কোটির বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক কাজ করেন। এই প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থের উপর ভর করে টিকে আছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কিন্তু মধ্যপ্রাচ্যে এই বৃহৎ পরিসরের যুদ্ধ শুরু হয় সেসব দেশের অর্থনীতিতেও ধস নামবে। ইতিমধ্যে আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলোতেও মিসাইলে ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া যাচ্ছে। উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে, প্রবাসীদের জীবন চরম নিরাপত্তাহীনতায় পড়বে এবং দেশে থাকা তাদের পরিবারগুলো চরম আতঙ্কের মধ্যে দিন কাটাবে। অনেকেই চাকরি হারাবেন, অনেকের বেতন বন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। রেমিটেন্স কমে গেলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরো তলানিতে গিয়ে ঠেকবে, যা ডলার সংকটের এক ভয়ঙ্কর রূপ নিতে পারে। বিভিন্ন অর্থনৈতিক পর্যালোচনার সবশেষ আপডেট তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট ঋণের পরিমাণ প্রায় 23 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই বিশাল অঙ্কের ঋণের সুদ পরিশোধ করতে প্রতি বছর বাজেটের একটি বিরাট অংশ ব্যয় করতে হয়। রাজস্ব ঘাটতি, ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন একটি নাজুক এবং ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোর উপর দাঁড়িয়ে যখন বিশ্ব অর্থনীতিতে নতুন করে এই যুদ্ধের ধাক্কা লাগছে, তখন পরিস্থিতি সামাল দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। এদিকে ডলারের বিপরীতে টাকার মান আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা আমদানি করা পণ্যের দামকে আরো বহুগুণে বাড়িয়ে দেবে। দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের পক্ষে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাও তখন একটি কঠিন সংগ্রামে পরিণত হবে। এছাড়াও দেশের ভেতরে বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপরও এই যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়বে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে অতি রক্ষণশীল হয়ে পড়বেন। অন্যদিকে দেশীয় উদ্যোক্তারাও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে এবং যুদ্ধজনিত আতঙ্কে নতুন করে শিল্প কারখানা স্থাপনে পিছিয়ে যাবেন। এর ফলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি তো হবেই না, উল্টো চলমান কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকারত্ব মারাত্মক আকার ধারণ করবে। সবশেষে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশকে এখন একটি কঠিন কূটনৈতিক পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পক্ষে এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে, কিন্তু অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় পরাশক্তিগুলো চাইবে বিশ্বের দেশগুলো তাদের পক্ষ নিক। এমন মেরুকরণের বিশ্বে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। কোনো এক পক্ষের দিকে সামান্য ঝুঁকে পড়লে অন্য পক্ষের বিরাগভাজন হওয়ার ঝুঁকি থাকবে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের বাণিজ্য, সাহায্য এবং আন্তর্জাতিক ঋণ প্রাপ্তির উপর। এমন একটি সূক্ষ্ম কূটনৈতিক অবস্থায় পা পিছলে গেলে দেশের সার্বিক অর্থনীতি চরম সংকটে পড়বে। সব মিলিয়ে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়ে যাওয়া এই যুদ্ধ বাংলাদেশের জন্য এক অশনি সংকেত। একে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা হোক বা না হোক, বিশ্বায়নের জাতাকলে পিষ্ট হয়ে এই ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় খেসারত দিতে হতে পারে বাংলাদেশের মতো দেশগুলোর সাধারণ মানুষ ও অর্থনীতিকে। তাই এই মহা সংকট থেকে বাঁচাতে জাতীয় পর্যায়ে আগাম প্রস্তুতি নেওয়ার এখনই সময়।
জুলাই সন্ত্রাসের মাধ্যমে গঠিত অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ এনেছিলেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এবিএম আব্দুস সাত্তার এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি। সেই সময় ইউনূসের ক্ষমতাসীন সরকার থাকায় তিনি কিছু করতে পারেননি, কিন্তু এখন তো তিনি প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধানমন্ত্রীর পরেই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা। এখন কি তিনি ইউনূস সহ তার উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন? কারণ খবর যা প্রকাশিত হচ্ছে তাতে তো মনে হচ্ছে ইউনূস সরকারের উপদেষ্টা না বলে তাদেরকে ইউনূস গং আর যা করেছে তাকে দুর্নীতি না বলে ডাকাতি বলাই শ্রেয় হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতির যত নজির আমরা দেখেছি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লুটপাটের মাত্রা কেবল রেকর্ড ছাড়িয়ে গেছে তা নয়, এটা একটা ডাকাতি হয়েছে সারা বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ার ঘটনা প্রমাণ করছে যে এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে ডাকাতি করা হয়েছে বাংলাদেশকে। মাত্র 18 মাসের শাসন আমলে তারা যেভাবে দেশের সম্পদ লুট করেছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ আরো এক ধাপ নিচে নামা এই সরকারের চরিত্রের প্রকৃত পরিচয় দিচ্ছে মাত্র 18 মাসে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নিজেই ক্ষমতায় আসার পরপরই নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্বাহী আদেশে সুবিধা প্রদান, বিনা যাচাইয়ে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স প্রদান এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট ব্যবসায় অবৈধ সুবিধা নেওয়ার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার নিজের নামে ট্রাস্ট গঠন করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের অভিযোগ দেখায় যে কিভাবে তিনি আয়কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। ইউনূসের বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় কোষাগার লুটের ঘটনা অত্যন্ত জঘন্য। মাত্র 14 মাসে 14টি বিদেশ সফর, যার অধিকাংশই ছিল সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রতি রাতে 10 লাখ টাকার ভাড়ার প্রেসিডেন্সিয়াল সুইটে থাকা 40 জনের বিরাট দলবল নিয়ে 5 দিনের জাঁকজমকপূর্ণ অবস্থান, এসব সবই ছিল আসলে তারেক রহমানের সাথে গোপনে রাজনৈতিক লেনদেনের বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বা পাচারকৃত অর্থ ফেরতের মিথ্যা অজুহাত দিয়ে তিনি দেশের মানুষকে প্রতারণা করেছেন এবং কোটি কোটি টাকা অপব্যয় করেছেন। তার মেয়েকে সরকারি খরচে বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে নিজের পারিবারিক সম্পদ মনে করতেন। আসিফ নজরুলের কথা তো বলেইছি এর আগের ভিডিওতে। তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো দেখায় যে কিভাবে বিচার বিভাগকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছিলেন তিনি। জামিন বাণিজ্য, মামলা বাণিজ্য এবং বিচারক পদায়নে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন থেকে শুরু করে বিভিন্ন শিল্প গ্রুপের সিইওদের বিচারিক সুবিধা প্রদানে তার ভূমিকা ছিল অত্যন্ত জঘন্য। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত আদায় করা হয়েছে এবং সাব রেজিস্ট্রার পদায়নে কোটি 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 টাকার বাণিজ্য বা দুর্নীতি তার বিচারিক ক্ষমতার নির্লজ্জ অপব্যবহারের প্রমাণ। আমেরিকায় বাড়ি কেনা এবং সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ঘটনা প্রমাণ করছে যে তিনি কিভাবে পরিকল্পিতভাবে অর্থ পাচারের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবং 11,000 কোটি টাকা বিদেশে পাচারের তথ্য এই সরকারের লুটপাটের ভয়াবহতা তুলে ধরে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে তার বিনিয়োগের যে চিত্র পাওয়া যায় তা প্রমাণ করে যে এটি ছিল একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং নেটওয়ার্ক। তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি সিন্ডিকেট এবং এপিএস মোয়াজ্জেম হোসেনের নিয়োগ বদলি বাণিজ্য দেখায় কিভাবে পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে সিস্টেমেটিক দুর্নীতি পরিচালনা করা হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে 1200 কোটি টাকার ব্যয় বৃদ্ধি করার মতো ঘটনা প্রমাণ করছে যে তারা কিভাবে উন্নয়ন প্রকল্পকে লুটপাটের উৎসে পরিণত করেছিল। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ডিগনিটি তিনি বজায় রেখেছিলেন উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত, কিন্তু উপদেষ্টা হওয়ার পরে কি করেছেন? তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং অন্যের সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে। কিভাবে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব থেকেই তার পরিবেশ ধ্বংস করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি হয়েছে তা একটু জাস্ট চোখ খোলা রাখলেই বোঝা যায়। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে অবৈধ লেনদেন, দেশের জ্বালানি খাতে কিভাবে দুর্নীতির জাল বিস্তার করা হয়েছে তার প্রমাণ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি এবং হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগ দেখায় যে স্বাস্থ্য সেবার নামে কিভাবে জনগণের অর্থ লুট করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
তার বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণ করছে যে কিভাবে গণমাধ্যমের নিয়ন্ত্রণ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতাকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন। প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগ সুপরিকল্পিতভাবে দুর্নীতির নেটওয়ার্ক বিস্তার করে এই সরকার রাষ্ট্রীয় কাঠামোকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির যন্ত্রে পরিণত করেছিল। নাহিদ ইসলাম বিটিসিএল এর 5G প্রকল্পে 65 কোটি টাকার বাজেট 326 কোটিতে উন্নীত করার চেষ্টা করেছিলেন কিনা সেটা প্রমাণিত নয়, কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী হিসেবে যিনি কাজ করেছেন সেই তাইয়াবের নামে এসব অভিযোগ তো প্রমাণিত হয়েছে। হুয়াওয়েকে অবৈধ 100 কোটি টাকা পরিশোধের চাপ সৃষ্টি করা এবং ফ্যাক্টরি টেস্ট ছাড়াই চীন থেকে যন্ত্রপাতি আমদানির মতো ঘটনা প্রমাণ করে যে কত বড় দুর্নীতি করে গেছে এই ফায়াজ তাইয়াব। দুদকে জমা পড়া অভিযোগগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এই দুর্নীতির মাত্রা এতই বিস্তৃত এবং গভীর যে একে সাধারণ দুর্নীতি বলা যাবে না। এটি ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় ডাকাতি। প্রতিটি উপদেষ্টা তাদের নিজ নিজ ক্ষেত্রে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসেবে লুট করেছিল। 18 মাসে 14 লক্ষ কোটি টাকা পাচারের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তা দেশের মোট জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ। এই বিপুল পরিমাণ অর্থ যদি দেশেই থাকতো তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলে ভিন্ন হতো। এবিএম আব্দুস সাত্তার, যিনি এখন প্রিন্সিপাল সেক্রেটারি, তখন ইউনূস সরকারের আমলে প্রথম এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। তিনি তখন প্রশ্ন তুলেছিলেন যে উপদেষ্টাদের পিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এখন যখন তিনি তারেক রহমানের প্রিন্সিপাল সেক্রেটারি, তখন প্রশ্ন উঠছে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ফেসবুক লাইভে এই দুর্নীতির বিষয়ে কথা বলেছিলেন এবং দাবি করেছিলেন যে দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্টরা আগে ভাগেই দেশ ছাড়ছে। দুর্নীতির এই ভয়াবহ চিত্র প্রমাণ করে যে ইউনূস সরকার আসলে একটি দুর্নীতিবাজ কর্পোরেট গ্যাং ছিল, যারা তথাকথিত জুলাই বিপ্লবের নামে ক্ষমতায় এসে দেশকে লুট করেছে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠান নামে তারা যে বিপ্লবী সরকারের ভাবমূর্তি তৈরি করেছিল সেটি ছিল ভণ্ডামি, সম্পূর্ণ ভণ্ডামি। বাস্তবে তারা ছিল একদল সুযোগ সন্ধানী লুটেরা যারা দেশের সংকটকে নিজেদের সম্পদ বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামানের মন্তব্য যে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে, এই বক্তব্য এখন বাস্তবায়নের সময়। প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব, যিনি এখন সর্বময় ক্ষমতার অধিকারী, এবিএম আব্দুস সাত্তার, আপনি কি এখন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি ছেড়ে দেবেন? তাহলে তো সবাইকে ছাড়তে হবে। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তাদেরও ছাড়তে হবে। তাহলে ছেড়ে দিন সবাইকে, কারণ আপনারাও তো করবেন, মনে হচ্ছে আপনারাও তো দুর্নীতি করবেন এবং যাতে আপনাদেরও সামনে ছেড়ে দেওয়া হয় সেই ব্যবস্থা, পথ পরিষ্কার করে যাবেন, তাই না? ভালো থাকবেন সবাই।